না, আমাকে যদি বাড়ি বানাতে হয় আমাকে তাহলে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে হবে। না না, আমরা যেটা একটা ফ্যাক্টর দেখেছি, আমি সন্দেশখালী নিই আর মিডিয়া কভারেজ নিয়ে, আপনার মনে হয় যে মিডিয়া যেটা দেখিয়েছিল সেটাকে ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল? টিএমসি এক্স্যাক্টলি বেঙ্গলে কোথায় ফেল করেছে? মমতা ব্যানার্জির সঙ্গে কোনো কম্প্যারিজন হয় না। মমতা ব্যানার্জি কোনো কম্প্যারিজনই নয়। এবং কথা হচ্ছে বাঙালির ব্যবসা ধারণা এখনো দুর্বল। আমরা রিসেন্ট দেখলাম যে এই সরকার গঠন হয়েছে তারা তো নিট স্ক্যামও করে। সো থ্যাংক ইউ স্যার আসার জন্য। থ্যাঙ্কস। আপনার এত শর্ট টাইমে আমি বললাম আর আপনি আসলেন, তো কেমন আছেন স্যার? বাস ফাইন, এক্সাইটিং টাইমস পশ্চিমবঙ্গের জন্য। তারপর কেমন চলছে সবকিছু, কাজ বাজে নল? কোন অর্থে? রাজ্যের না রাজ্য প্লাস পার্সোনাল লাইফ। ওকে, পার্সোনাল লাইফ সবসময় কাজ থাকে। রাজ্য আর রাজ্যে অনেকদিন বাদে একটা কাজের পরিবেশ হচ্ছে, নতুন কোনো কথা হচ্ছে, 15 বছর তো হয়নি। পজিটিভিটি বেড়ে গেছে, হঠাৎ করে পজিটিভ একটা অ্যাটমসফিয়ার হয়েছে। 15 বছর ধরে সেটা হয়নি। না, এই 15 বছর কমপ্লিট ওয়েস্ট, ইটস কমপ্লিট ওয়েস্ট। এখন কি আসার পরই কথা মানে ওয়েস্ট হলেও কম হতো, এটা ক্ষতি হয়েছে, স্টেটের সবকিছু নেগেটিভে চলে গেছে। এখন কি কথাগুলো সবাই বলছে এতদিন বলা হয়নি বলে? সবাইয়ের কথা তো জানি না, আমরা কয়েকজন দু একজন, তুমি ন্যাশনাল টিভিতে তুমি দেখতে পাবে, আমার কলামস যদি তুমি দেখে থাকো, আমার সোশ্যাল মিডিয়া যদি দেখে থাকো, সো আই হ্যাড বিন টেলিং। ওকে, সো স্যার প্রথম কোশ্চেনে আমি যাব যে আপনি নিজেকে জার্নালিস্ট হিসেবে দেখেন না অ্যাক্টিভিস্ট হিসেবে দেখেন? না, আমি তো সাংবাদিকই। এখন যতক্ষণ আমি চাকরি করেছি ততক্ষণ আমাদের ওপিনিয়নের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে, কারণ কতগুলো ব্রড লাইন্স মানতে হয়। যখন চাকরির বাইরে আছি তখন আমি আরও ফ্রিলি ওপিনিয়নটা দেব, কিন্তু অ্যাক্টিভিজম আর আমার ওপিনিয়নের ভেতর একটা তফাৎ আছে। অ্যাক্টিভিজম হচ্ছে যেখানে হি ইজ সোল্ড আউট টু আ কজ, কেমন, সে কিন্তু তার উল্টো দিকগুলো বলবে না। আর একজন কমেন্টেটর, একজন সাংবাদিক, তার বক্তব্যে কিন্তু একটা ব্যালেন্স থাকবে, যে সে কিন্তু সবসময় মানে এটা ভালো তো এটাই ভালো এরম বলবে না। এটা হচ্ছে দুজনের মধ্যে তফাৎ। সুতরাং একজন সাংবাদিক আর একজন অ্যাক্টিভিস্ট কমপ্লিটলি আলাদা এন্টিটি। যদি অ্যাক্টিভিস্ট হয়, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কখনো সাংবাদিক হতে পারে না। যারা একই সঙ্গে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, মানে রাজনীতি করছে ডাইরেক্ট, এবং বলছে সে মিডিয়ার সম্পাদক বা সাংবাদিক, সেটা একদম বাজে কথা। আচ্ছা, বেঙ্গল পলিটিক্সের বিগেস্ট হিপোক্রেসিটা কি? বেঙ্গল পলিটিক্সের বিগেস্ট হিপোক্রেসি বলা মুশকিল, কারণ একটা তো হচ্ছে গত কিছুদিন ধরে, এটা প্রায় বছর 20 ধরে হয়ে গেল যে প্রথমেই যদি সেভাবে বলতে হয়, বিগেস্ট হিপোক্রেসি একটা হচ্ছে ডেভেলপমেন্ট। যে কথাগুলো বলা হয়, এতদিন বলা হলো গত কিছু বছর, যে উন্নয়ন কেমন, কলকাতাটাকে লন্ডন করবে বলা হয়েছিল। সেটা ঠিক আছে, কলকাতাকে লন্ডন করুক আর যা খুশি বানাক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কলকাতাটাকে তো আগে থাকতে হবে। তো কলকাতার ভ্যালুটাই তো পড়ে গেল। তো সুতরাং আমার গোটা এনভায়রনমেন্টটা আমার কিন্তু বিহারের এনভায়রনমেন্টের থেকে ভালো কলকাতা। ফলে আমার এখানে হিপোক্রেসি বলে কি বলবো, পুরোটাই হিপোক্রেসি এখানে রাজনীতির। নিউট্রাল মিডিয়া বলে কি এখনো কিছু এক্সিস্ট করে নাকি করে না? নিউট্রাল বলে কোনো কালেই কোনো মিডিয়া এক্সিস্ট করতো না, কারণ প্রত্যেক মিডিয়ারই একটা যে ওপেড পেজ থাকে, তার একটা রাজনীতি থাকে, তার একটা, যেমন তুমি যদি ইকোনমিস্ট খোলো, সে পরিষ্কার করে লিখে দেয় যে আমরা হচ্ছি ক্যাপিটালিজমের ফরে। তো ফলে নিউট্রাল বলে কিছু হয় না, যেটা হয় ভালো মিডিয়া আর বাজে মিডিয়া। ভালো মিডিয়া সে কিন্তু একটা, সে অনেকখানি ইনডেপথ তোমাকে দেয়, অনেক যেটা সে লেখে তার মধ্যে ফ্যাকচুয়ালি সে ইনকারেক্ট হয় না। আর খারাপ মিডিয়া সে কুকড নিউজ দেয়, বাড়িয়ে লেখে, একজনের পক্ষে টেনে লেখে, এইটা করে। মানে দুটোর মধ্যে তফাৎ, ওই যে আগে বললাম যে অ্যাক্টিভিস্ট আর জার্নালিস্টের মধ্যে যেমন তফাৎ আছে, অ্যাক্টিভিস্ট টেনে বলবে, জার্নালিস্ট টেনে বলবে না। এটাই দুজনের মধ্যে এটাই তফাৎ। যদিও হয়তো একই কজ তারা সাপোর্ট করতে পারে, একই কজ হতে পারে, কিন্তু
ওরকম ভাবে বলবে না সে। আচ্ছা, রিসেন্টলি আমাদের ইলেকশনস হলো কলকাতাতে, এটা বিগেস্ট চেঞ্জ আমরা দেখলাম। আপনি বলতে পারবেন যে এবার সরকারটা বেটার কে চালাতে পারবে, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী, দুজনের মধ্যে কে বেটার চালাতে পারবে এবার? বেটার চালাতে পারবে? মমতা ব্যানার্জি তো আউট। আমি কম্পারিজন বলছি। মমতা ব্যানার্জির সঙ্গে কোনো কম্প্যারিজন হয় না, মমতা ব্যানার্জি কোনো কম্প্যারিজনই নয়। মমতা ব্যানার্জি একটা আউটলায়ার, একটা কমপ্লিট একটা ডেস্ট্রাকটিভ ফোর্স, যে রাজ্যটার যতটুকু ছিল সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। মমতা ব্যানার্জির সঙ্গে কারোর কোনো কম্প্যারিজন হবে না। আমি জ্যোতি বোসের সঙ্গে বুদ্ধবাবুর কম্প্যারিজন হবে, বুদ্ধবাবুর সঙ্গে শুভেন্দুর কম্প্যারিজন হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে কম্প্যারিজন হয় না, স্কেলেই পড়ে না কোনো। মিডিয়া হাউস ওনার্সরা কি এডিটোরিয়ালটাকে কন্ট্রোল করে? মিডিয়া হাউস ওনার্স, আচ্ছা, যে সো মিডিয়া হাউস, হ্যাঁ, সেটা তো একটা থাকবেই, কেন নয়? আমি যদি ইফ আই সাপোজ সামওয়ান ইজ স্পন্সরিং ইউ, সো হি উইল হ্যাভ আ লাইন, তাই না, যে এইটা আমার লাইন, সেটার মধ্যে আমি কোনো খারাপ দেখি না। যদি লাইনটা, প্রশ্নটা হচ্ছে লাইনটা রেখে, লাইনটাকে যদি পরিষ্কার বলা যায় যে এটা আমার লাইন, এই লাইনের ওপর আমি যদি আমি যে ইনফরমেশনটা দিচ্ছি, আমি যে অ্যানালিসিসটা করছি, সেটা যদি ফ্যাক্ট বেসড হয়, তাহলে প্রবলেমটা হবে না। লাইন থাকতেই পারে, কি অসুবিধা আছে? ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট যারা আছে তাদের সংখ্যা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, এরপর কি এটা পুরো বিলুপ্ত হয়ে যাবে? কমে যাচ্ছে আমি জানবো কি করে? আমি তো এখন দেখি সবাই সাংবাদিক, ফেসবুক খুললেই তো দেখি সবাই সাংবাদিক। আর যারা ব্লগিং করতে আসছেন তারাও সবাই সাংবাদিক হয়ে গেছেন। এখন মুশকিল হচ্ছে, সাংবাদিকতার একটা ট্রেনিং থাকে। আমরা 30 বছর সাংবাদিকতা করে করার পর ইন্ডিপেন্ডেন্ট হয়েছি। তো ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক হওয়াটা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। কারণ সাংবাদিকতা এমন একটা পেশা যেখানে কিন্তু তাকে ফিয়ারলেসলি নিজের কাজ করে, নিজের ওপিনিয়নটা দেয় ফ্লোয়ের এগেনস্টে। সেটা দিতে গেলে পেছনে একটা সাপোর্ট দরকার হয়, প্লাস বড় ব্র্যান্ড দরকার হয়। তো ব্র্যান্ডের বাইরে বেরিয়ে এসে যখন করতে হয়, তখন নিজেকে ব্র্যান্ড হয়ে উঠতে হয়, বা নিজের অন্যভাবে নিজেকে সাস্টেনেন্স করতে হয়, তাহলে পারা যায়। তা না হলে পরেই মুশকিল। তখনই যেটা হয় যে তোমাকে কেউ না কেউ কিনে ফেলে। টিএমসি এক্স্যাক্টলি বেঙ্গলে কোথায় ফেল করেছে? না, প্রশ্নটা উল্টো হওয়া উচিত। টিএমসি কোথায় সাকসেসফুল হয়েছে? একটা টিএমসি, প্রথম কথা, আমি এটা আমার টিভি ইন্টারভিউ, নানান যে বড় প্ল্যাটফর্মগুলো যেখানে ইন্টারভিউতে বলেছি, তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ফেস, কনস্টিটিউশনাল ফেস অফ আনকনস্টিটিউশনাল ফোর্সেস, যারা ক্ষমতাটাকে নিতে চেয়েছিল 11তে ট্রাঞ্জোভারটার সময়। সিপিএম এর প্রচুর ফেলিয়ার্স ছিল, সেটা অন্য প্রশ্ন। সেটাকে ব্যবহার করে কিছু আনকনস্টিটিউশনাল ফোর্স তারা এই ক্ষমতাটা নিতে চেয়েছিল। তার মধ্যে একটা দলকে উনি আউট করে দিয়েছেন, তা মাওবাদী। তারা না থাকলে পরে নন্দীগ্রাম, সিঙ্গুর কোনো কিছু হয় না। আর একটা দল যেটা ইসলামিস্ট, তারা কন্ট্রোল একটা তাদের ছিল। নানান ধরনের এলিমেন্ট তাদের সামনের একটা ফেস হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার ফলে ওই সরকারটা, তার যে ডেলিভারিটা, তার কমপ্লিট, সে কোনো সরকার করেনি, তার গোটা ডিরেকশনই অন্যদিকে ছিল। বেঙ্গলের মোস্ট ওভাররেটেড পলিটিশিয়ান মমতা ব্যানার্জি, চিরকালে। অভিষেক ব্যানার্জি তো নাম অভিষেক ব্যানার্জি কোনো পলিটিশিয়ানই নয়। অভিষেক ব্যানার্জি ইজ আ প্রোডাক্ট অফ পাওয়ার। কেন বলছেন এটা আপনি? মমতা ব্যানার্জি তো রাজনীতি করেছে এককালে। মমতা ব্যানার্জি 2006 অবধি, 6 তো 30% তার ভোট ছিল। তো সে তো রাস্তায় রাজনীতি করতে হলে মানুষের সঙ্গে থাকতে হয়, মানুষ থেকে উঠে আসতে হয়। যেমন যে সাংবাদিক আমি হয়েছি, আমি যদি আজকে স্ট্রিট রিপোর্টিং না করে আসি, আজকে এখানে এসে বসে থাকি, তাহলে আমার কোনোদিন দেখার চোখটাই হবে না। তো সিমিলারলি যে রাজনীতি করতে শুরু করেছে, যখন পার্টি, এটা সিপিএম এরও সেম সমস্যা ছিল, পার্টি যখন পাওয়ারে তারা রাজনীতি করতে এলো, কিন্তু সেটা একরকম, একটা ফ্ল। সেকেন্ড ফ্ল হচ্ছে, রাজনীতি শুধু করতে এলো না, সে হচ্ছে হেয়ার অ্যাপারেন্ট, তার হাতেই ক্ষমতা। সুতরাং এই যে ডায়মন্ড মডেল কি,
কমপ্লিট পাওয়ার মাসল ব্যবহার করে একটা জেতা, অপোজিশনকে সরিয়ে দিয়ে জেতা। তো এটার মধ্যে কি লাগে এই আমার যদি পাওয়ার থাকে? আচ্ছা, ইউটিউব জার্নালিজম কি মেইন স্ট্রিম জার্নালিজমকে টেক্কা দেবে কিছু বছর পর? না, এখানে ব্যাপারটা হচ্ছে যদি ভিউজ হয় তাহলে সবসময় ইউটিউব জার্নালিজম, ফেসবুক জার্নালিজম, হোয়াটসঅ্যাপ জার্নালিজম এগিয়ে যাবে। আর যদি ব্যাপারটা কন্টেন্টে হয় তাহলে কোনোদিনই পারবে না, তার কারণ তার সেই ট্রেনিংটাই নেই। সাংবাদিকতার ইটসেলফ ইজ ইন ক্রাইসিস, কারণ সাংবাদিকতা একটা ইনস্টিটিউশন। আমরা ভুল করতে করতে শিখি। একটা 30 বছর যখন কাজ করেছি তার মধ্যে প্রচুর এক্সপোজার্স, প্রচুর ভুল, সেগুলো শিখিয়েছে, সিনিয়ররা থাকে, শেখায়, এই করতে করতে শেখা হয়। তা এখন যখন সেটা নেই, আমি যদি করি তাহলে কখনোই ওটা হবে না। আমাদের প্রত্যেক সাংবাদিকের স্পেশালাইজেশন থাকে, তারপরে সে ব্রাঞ্চ আউট করে, যখন সে খুব সিনিয়র হয়ে যায় তখন সে বার্ডস আই ভিউ নিতে পারে। কিন্তু ইউটিউব কখনো সাংবাদিকতা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। পডকাস্ট বা ইউটিউব ইন্টারভিউ যেগুলো এখন চলছে, এটা কি আর কিছু বছর পর মেইন স্ট্রিম মিডিয়ার মতন কি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, যে লাইক এবিপি বা আদার্স চ্যানেলের মতন? না না, আমি আবারও বলছি, ভিউজ দেখো, এটা হচ্ছে ফেসবুক রিল জেনারেশন, কেমন? তো একটা জিনিস লক্ষ্য করা যায় যে অমুক এখন খুব চলছে, আমি পডকাস্টের দুনিয়াতেই বলছি, অনেকে খুব চলছে তারপরে হারিয়ে যাচ্ছে, 2 বছর 3 বছর বাদে বাদে কিন্তু এক একজন হারিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না আর তাদের। ওয়ারাজ যখন আমি যারা সাংবাদিকেরা বা পুরনো কমেন্টেটররা তারা যখন এই মিডিয়ামে আসছে, তারা অত ভিউজ পায় না, যেমন ফরিদ জাকারিয়া, আর আগে একটা বিরাট কেরিয়ার সাংবাদিকতা, সে কিন্তু থেকে যাচ্ছে, সে থেকে যাবেও। তো এই দুটোর মধ্যেই ডিফারেন্স, মানে আমি এখানে কাউকে ছোট করার বিষয় নয়, সমস্যাটা হচ্ছে যে তার তো সেই ট্রেনিংটা নেই। ইনস্টিটিউট, সাংবাদিকতার ইনস্টিটিউট, আমার ওপরে সিনিয়র লাগবে, আমার নিচে জুনিয়র লাগবে, পাশে কালিগ লাগবে, এই সব জ্ঞানগুলো আমার মধ্যে এসে ঢোকে, তারপরে না আমি হই। সেটা যখন একজন শুধু ইউটিউব করছে আর 5 জনের সঙ্গে কথা বলছে, তখন ওটা হবে না। সে তার কন্ট্যাক্ট ভালো হতে পারে, তাকে লোকে দেখতে পারে, কিন্তু সাংবাদিকতা জিনিসটা হবে না। আচ্ছা, বেঙ্গলে তো এখন আমরা পরিবর্তন দেখলাম, ক্যাবিনেট মিনিস্টার চেঞ্জ হলো, এখনকার যে পার্টি রয়েছে তার যে ফেস রয়েছে আর আমাদের আগের যে পার্টি ছিল তাদের যা ফেস ছিল, এই দুটো ফেসের মধ্যে আপনি ডিফারেন্স কি দেখছেন? ফেস মানে চিফ মিনিস্টার ফেস? আমি মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার ফেস। ক্যাবিনেট মিনিস্টার বিজেপির তো এখনো হয়ও নি, 5 জনই তো রয়েছে মিনিস্টার। এখন 5 জন যে সিলেক্টেড হয়েছে, হ্যাঁ, তারা কি এখানে এই সরকারটা কমপ্লিটলি আলাদাভাবে চলবে। যে জিনিসটা আমরা পশ্চিমবঙ্গে গত 50 বছর কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে কেটে গেছে, এবং তার মধ্যে 91 আগের যে সময়, যখন লিবারালাইজেশনের আগে এবং পরে দুটো সময়, তো ওই সময়কার ভারতের রাজনীতি, পৃথিবী সব আলাদা ছিল। এই সরকারটা যেভাবে চলবে সেভাবে আমরা কোনোদিন কোনো সরকারকে চলতে দেখিনি, আর সেভাবে কোনোদিন আমরা ডেভেলপমেন্টও দেখিনি অতীতে। ওকে, এটা ডিফারেন্স হবে। এখানে ফেসটা ম্যাটার করবে না আর, কারণ এখানে একটা ছোট উদাহরণ দিচ্ছি। এই কদিন হলো তো সরকার কবে হয়েছে, 9 তারিখ ফর্ম হয়েছে, আজকে 10 দিন হতে চললো। এই 10 দিনের মধ্যে শিলিগুড়ি করিডোর, এটা একটা বিরাট স্ট্র্যাটেজিক ইস্যু, সেন্টারের কাছে তার রক্ষণাবেক্ষণের ভার চলে গেল। তো এই যে কুইক, তার মানে কি একটা গোটা জিনিস প্ল্যান্ড আছে, একটা গোটা থিঙ্ক ট্যাঙ্ক কাজ করছে কেন্দ্রের, মূলত তারা কিন্তু ঝাপাঝাপ করছে যে এই যে এতগুলো ডিসিশন হলো, 7খানা হাইওয়ে ট্রান্সফার হয়ে গেল NHAI আর NHIDCL এর হাতে, এগুলো আগে প্ল্যান করা ছিল, তাই জন্য দুমদাম হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা যেটা একটা ফ্যাক্টর দেখেছি আমি সন্দেশখালী নিয়ে আর মিডিয়া কভারেজ নিয়ে, আপনার মনে হয় যে মিডিয়া যেটা দেখিয়েছিল সেটাকে ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল? পশ্চিমবঙ্গের মিডিয়া নিয়ে এটা এখন দুভাবে বলতে হবে। সমস্যা হয়ে গেছে যে দেখো, আমি একটা উল্টো প্রশ্ন করি, সন্দেশখালীর দূরত্ব কলকাতা থেকে 70 কিলোমিটার, কেমন? তাহলে আমাকে বলো যে সন্দেশখালী হঠাৎ করে ওখানে একটা অত বড় ঘটনা, যখন মেয়েরা ওরকম করলো, তারা রিভোল্ট করলো, তার আগে
সন্দেশখালিতে যে এই ঘটনাগুলো ঘটছিল সেটা মিডিয়ায় বেরিয়েছিল না। তাহলে মিডিয়াটা রইল কই? মিডিয়া মানে কি কলকাতা? মিডিয়া মানে কি তৃণমূল বিজেপি? মিডিয়া মানে কি মমতা ব্যানার্জি সামনে হাঁটা পেছনে হাঁটা? তো মিডিয়াটা রইল কই? সুতরাং মিডিয়াই নেই। তাহলে আর আমি কিসের সঙ্গে কিসের কম্পেয়ার করব? সন্দেশখালির সঙ্গে আমি আমি মানে আমি আমি ওয়ান্স अगेन রিপিটিং মাইসেলফ, 70 কিলোমিটার দূরের একটা জায়গার মোবাইলের যুগে, মোবাইল ক্যামেরার যুগে, স্যাটেলাইট ইমেজারির যুগে যদি আমি না জানি যে সেখানে কি হচ্ছে, সেখানে ভেরির পর ভেরি তারা কি করেছে, তারা প্রাইভেট ইয়ে করে দিয়েছে, লক গেটস বানিয়েছে, তারা ওখানে নোনা জল ঢুকিয়ে দেয়, নিয়ে নেয় জমি। তো এগুলো তো আর কিছু না হোক স্যাটেলাইট ইমেজারি দিয়ে জানা যেত। আমি তো ঘরে বসে বসে স্যাটেলাইট ইমেজারি দিয়ে অনেক কিছু দেখি। তো তাহলে সাংবাদিক কি করছিল, চ্যানেলরা কি করছিল, কাগজরা কি করছিল? আচ্ছা, আমি রিসেন্টলি দেখছিলাম যে আমাদের পূর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছিলেন, তিনি নাকি বলেছেন ভোট চুরি হয়েছে, তিনি ইস্তফা দেননি, উনি কোর্টে অ্যাপিল করেছেন। এটা নিয়ে আপনার কি মতামত সেটা যদি আপনি বলেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি হচ্ছেন নন্দীগ্রামে যখন উনি হেরে গিয়েছিলেন তখনও শুভেন্দু ভোট চুরি করেছিল, লোডশেডিং করেছিল। উনি কিচ্ছু হয় না ওরকম, মানে ইসির গাইডলাইনের ভেতর পুরো নিজের সিস্টেম থাকে, কোনটা কতক্ষণ, হ্যাঁ কি হলে কতটুকু হবে, এগুলো আজ থেকে হচ্ছে না। সেকেন্ড হচ্ছে ভবানীপুরে হারলেন উনি, সুতরাং ভোট চুরি করেছে। সারা রাজ্য জুড়ে রাউটেড হয়ে গেল, ভোট চুরি করেছে। তার মানে কি? তার মানে ওনার হচ্ছে যে মানে মাথায় ডান্ডা মেরে ভোটটা নিয়ে নিতে হবে লোকের। ভোট পারলে বলে যে আপনাদের আসতে হবে না ভোট, সেটাই তো করতো, ভোট চুরি করতো। সায়েন্টিফিক রিগিং বলেছিল সিপিএম এর এগেনস্টে, উনি তো হাইপার সায়েন্টিফিক রিগিং করে বসে আছেন। ওই যে 30% বাদ গেল কলকাতায় 2011 সালের সেন্সাসে কলকাতার জনসংখ্যা 2% কমে গেছে, নিশ্চয়ই জানো। তাহলে আমরা জানি না তারপরে কতটা কমেছে, কারণ সেন্সাস হয়নি, কিন্তু জনসংখ্যা কমেছে। তাহলে ভোটারগুলো বেড়েছিল কি করে? আর 21 আর 24-এর ভেতর গাদা গাদা অ্যাডিশন হয়েছিল কেন? চুরিটা করতো কে? তা চোরে অন্য লোককে চোর বলতে গেলে কি কেউ শুনবে নাকি? উনি ওটা শি ইজ হিস্ট্রি, পলিটিক্যাল হিস্ট্রি। কিন্তু লোকেরা বলে তিনি হচ্ছে একজন লড়াকু নেতা, যিনি গ্রাউন্ড থেকে উঠে এসেছেন, তিনি বরাবরই লড়তে জানেন। এটা তো মানুষরা বলে তাকে নিয়ে। এগুলো ন্যারেটিভ। মানুষরা বলে মানে কোন মানুষরা বলছে? সাধারণ মানুষরা বলছে। কোন সাধারণ মানুষ? সাধারণ মানুষকে আমাদের ছোটবেলায় বলা হতো কাঠকয়লা দিয়ে দাঁত মেজো না, কোলগেট পেস্ট দিয়ে মাজো, কাঠকয়লা দিয়ে মাজলে দাঁত খারাপ হয়ে যাবে। তারপরে দেখা গেল কোলগেটের মধ্যে কাঠকয়লা, টুথপেস্টে কাঠকয়লা পুড়ে দিল, দিয়ে বললো কাঠকয়লা দিয়ে মাজলে দাঁত শক্ত হবে। সুতরাং এটা হচ্ছে ক্যাম্পেইনের ব্যাপার। কেমন লড়াকু নেতা টেতা সবই ঠিক আছে, কিসের লড়াই হয়েছে? উনি ইন্ডাস্ট্রি ধ্বংস করে ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে উনি কোনো ইন্ডাস্ট্রির ধারে পাশে ছিলেন? উনি কলকাতা শহরে যে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারগুলো, মেট্রো রেল, একটা প্রজেক্ট ওনার সময় শুরু হয়েছে? সিপিএম এর আমল থেকে হয়েছে, বুদ্ধবাবুর আমল থেকে হয়েছে। সমস্ত বড় বড় ফ্লাইওভার, নাম তো দিয়ে দিয়েছেন মা, ফ্লাইওভারটার কার সময় কাজ হয়েছে? কার কনসেপচুয়ালাইজেশন? এভরিথিং আমরা যা দেখি প্রায় 95-99% বুদ্ধবাবুর সময় হয়েছে। যতটুকু উন্নতি হয়েছিল ওনার সময় খালি সবটা নিচে চলে গেছে। আমাদের রাজ্য হিসেবে, জাতি হিসেবে আমাদের ইমেজ সারা ভারতবর্ষে হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছি। এবং এবারের ভোটে যখন দেখা গেল আমাদের ভোট হলে সারা ভারতবর্ষে বাড়ির ঝি চাকরের অভাব হয়, তখন আমরা একটি ঝি চাকরের রাজ্যে পরিণত হয়েছি সারা দেশের কাছে। এটা হচ্ছে আমাদের অবস্থা। তো আমি মানে আলোচনা করতেই রাজি নই যে উনি কি বলেছেন আর কি বলবেন। পুরোটা ক্যাম্পেইনের উপর আমি বলেছিলাম যে একটা গোটা এর পেছনে একটা বড় ঘটনা ছিল, কেমন, যেগুলো প্রমাণ করা ওভাবে যাবে না, কিন্তু অনেক কিছু ছিল ওখানে। যেখানে একটা ফেস দরকার হয়, সেই ফেসটাকে তার পরবর্তীকালে নানান কারণে
ওনার যে একটা নিজস্ব পুল ছিল এটা আমি অস্বীকার করছি না, সেটা ছিল বলেই সবকিছু তো বানিয়ে কেউ দিতে পারে না। না। উনি তো 30% ভোট পাচ্ছিলেন। তো এবার এই যে বাকিটুকু হয়েছে, এই বাকিটুকুকে হওয়াতে হয়, পরিস্থিতি যেমন লাগে তেমনি হওয়াতে হয়। হওয়াতে গেলে ন্যারেটিভ দরকার হয়। কেমন এই যে গোটা ন্যারেটিভ, উনি মুড়ি খাচ্ছেন, উনি ট্রেডমিলে বাজেট করছেন, উনি তো আবার পিয়ানো বাজান, বই লেখেন, উনি গান লেখেন, ছবি আঁকেন, সে আমি বাঁধাকপি বলি না। কিন্তু ওই বই তো উনি নাকি উনি বিক্রি হয়েছে। চিফ মিনিস্টার থাকার সময় বোধহয় শখানেক বই লিখেছেন, বিক্রিও তো হয়েছে। বিক্রি হয়নি। উনি তো বলেন বিক্রি ওইভাবেই হয়েছে যেভাবে গণশক্তি বিক্রি হতো, কিন্তু গণশক্তিটা স্ক্যাম ছিল না এরকম। গণশক্তি কিভাবে বিক্রি হতো? গণশক্তি বাড়িতে এসে বলতো সিপিএম এর লোকেরা যে গণশক্তি রাখুন, হ্যাঁ, গণশক্তি এখনো বলে। যদি আপনি না রাখেন, না এখন আর ওদের অত কোথায়, না আমার এসে তো যেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওই জন্যই বললাম। এখন আর ওরকম নেই, ওদের আর জোর কোথায়, সে লোক কোথায় ওদের। এবার তারপরে যদি গণশক্তি না নেই, তখন বলতো পুজো বার্ষিকীটা রাখুন, পুজো বার্ষিকীটা না নিলে অমুকটা রাখুন, মানে নিতে হবে, কিছু একটা নিতে হবে। তো এটা হচ্ছে ফোর্সেবল সারা ভারত, পশ্চিমবঙ্গটা ওদের। সুতরাং সব জায়গায় মার্ক্সের মূর্তি আর সব জায়গায় গণশক্তি চাটাইতে চেটানো আছে। কেমন? এটা ক্ষমতার রাজনীতি। উনি যেটা করেছেন সেটা মারাত্মক। ওনার সময় যেটা ঘটেছে, এই যে বইগুলো, তুমি আজকে যে কোনো কলেজ স্ট্রিটে চলে যাও বা যে কোনো বই মেলায়, এর আগে তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে, এই বইগুলো একটা লিস্টে থাকে কিছু বই। আমি ওনার বই কি বই না আমি বলছি না, এ নিয়ে একজন সাংবাদিক ইনফ্যাক্ট ব্লগ করেছে, ওনার লিস্টে থাকবে সেই বইগুলো। কিন্তু যে এই যে লাইব্রেরিগুলো, স্কুল হোক, ডিস্ট্রিক্ট লাইব্রেরি, সরকারি লাইব্রেরি, তাকে যে বই কিনতে আসতে হবে, ওই ডাঁইটা আগে নিয়ে যেতে হবে, তারপরে অন্য বই। সুতরাং এটা কোনো ওটা ওই অং বং চং পড়ার জন্য কোনো পাঠক থাকবে না। এই তো ক্ষমতা থেকে চলে গেছেন, তো ওই বই কিছু ফুটপাতে সাজিয়ে রাখা যাক, এক্সপেরিমেন্ট করা যাক, একটা দেখা যাক যে কাগজ কুড়ানি ছাড়া আর কেউ কে নিচ্ছে। আচ্ছা, আমরা দেখেছি আমাদের শহর থেকে অনেক ছেলেমেয়েরা বাইরে চলে গেছে ব্যবসার জন্য, তো তারা কি আবার ফিরে আসতে পারে, নাকি আবার এখান থেকে ব্যবসা নতুন তৈরি হবে? না, ব্যবসার জন্য বাইরে গেছে, মানে ব্যবসার জন্য না চাকরির জন্য? চাকরির জন্য। এবার ওখানে কি তারা কিছু ব্যবসা নিয়ে ক্রিয়েট করেছে, কেউ চাকরি করেছে? প্রথম কথা হচ্ছে বাঙালির ব্যবসা ধারণা এখনো দুর্বল। কিন্তু বেঙ্গল বাঙালি যে ব্যবসাগুলো, বাঙালি এন্টারপ্রেনিউরিয়াল ক্লাস তৈরি করতে পারেনি। আছে তো, বাঙালি ব্যবসায়ী তত্ত্ব আছে। ব্যবসাদার মূলত যেগুলো আছে, বেসিক্যালি বেশিরভাগ একটা বড় অংশই হচ্ছে রেন্ট সিকিং বা রেন্টিং ব্যবসা, রেন্টালের ব্যবসা। ধরা যাক আমার একটা পেট্রোল পাম্প আছে, এটা খুব একটা ব্যবসা নয়, এটা খানিকটা রেন্টালের মতো, কারণ আমি ওটা নিয়ে নিতে পারলে একবার আমার ওখানে লোকটা আসবে। হ্যাঁ, যেমন লিকার শপ, লাইসেন্সটা পাওয়াটাই ব্যাপার, লাইসেন্সটা পেয়ে গেলে পরে তারপরে তো লোক আসবে কিনতে। সুতরাং এটা ঠিক ব্যবসা নয়। বাঙালি ব্যবসা যদি আমাকে বলতে হয়, ধরা যাক বিহার থেকে উঠে এসছেন অনিল আগরওয়াল, বেদান্তার মালিক, ব্যবসা। যখন ব্যবসা স্কেল আপ করতে পারে তখন ব্যবসা। আর ব্যবসা যদি সারা জীবন আমার বাবা ধূপকাঠি বানাতো আমিও ধূপকাঠি বানাই হয়, ওটা ব্যবসা নয়, ওটা একটা ফ্যামিলি শপ টাইপের। মানে এটা ঠিক ব্যবসা নয়। আমরা যে মডার্ন কনসেপ্টে ব্যবসাকে বাড়তে হবে, স্কেল আপ করতে হবে, সে স্কেল নেই ব্যবসায়। সেই স্কেলটা কি আমরা বাংলায় দেখতে পারবো এই আগামী না 5 বছরে বাঙালি ব্যবসা শিখে গিয়ে ব্যবসা করতে শুরু করবে, ব্যাপারটা এরকম নয়। কারণ আমরা গত 5-15 বছরে যে ব্যবসাটা দেখেছি ওটা পুরো 2 নম্বরই ব্যবসা। সাদা টাকায় কালো ইয়ে করা। সাদা টাকায় কালো না, কালো। আজকেই একটা ছোট্ট ডেটা দেখছিলাম, আমাদেরই এক সময় সাংবাদিক বন্ধু ছিল তো জগন্নাথ, ও সিউড়ি থেকে দিয়েছে যে দিনে 2 কোটি টাকা পাথরের রাজস্ব আদায় হচ্ছে এখন, সেটা এর আগে ছিল দিনে 25 লাখ টাকা। তো সুতরাং এই যে বাকি টাকাটা, সেগুলো পকেটে পকেটে ঢুকেছে। যে কোনো এলাকায় গেলে যেটা সব থেকে বড় বাড়ি, সব থেকে সুন্দর বাড়ি, সেটা অবশ্যই একজন তৃণমূল নেতার। এবং 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 আমরা দেখেছি যে ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরতো পাড়ায়, সে হঠাৎ করে একটা বড় বাড়ি হাঁকিয়ে ফেললো। সুতরাং এগুলো হচ্ছে, এটা একটা কি বলবো, ক্রনিক ক্যাপিটালিজমও নয় এটা। তাহলে বাড়ি বানাতে গেলে তাহলে আমাকে কি তৃণমূল কাটমানি ইন্ডাস্ট্রি, শিল্প, এর বাইরে কিছু নেই। না, আমাকে যদি বাড়ি বানাতে হয় আমাকে তাহলে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে হবে, এরকম ব্যাপার? না,
সেটা আরেকটা দিক, মানে বাড়ি বানাতে গেলে তৃণমূল কংগ্রেসে না, আমি বলতে চাইছি যে সবকিছু যদি একটা ধারা থাকে। আমি 30 বছর মিডিয়াতে কাজ করেছি, তারপর আছি, আমার একটা রোজগার আছে, নিজস্ব রোজগার আছে, আমার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তার পরিষ্কার স্টেটমেন্ট থাকবে, বোঝা যাবে যে হ্যাঁ এই লোকটার এই জন্যে আছে। কিন্তু আমি যদি আজকে আমার গাড়িটা যেটা আছে, ধরা যাক একটা হয়তো মারুতির গাড়ি আছে, মারুতি সুজুকির, এখন আমি যদি দুম করে দেখা যায় যে আমি একটা এমন গাড়ি আমি চালাতে শুরু করলাম যে গাড়িটার দাম 1 কোটি টাকা, আমি একটা এমন ফ্ল্যাটে থাকলাম যেটার দাম 10 কোটি টাকা, তাহলে অবশ্যই ওই টাকাটা আমি কোনো একটা মানে কোনো, যখন আমাকে পেছনের হিসেবটা পাওয়া যাচ্ছে না, তখন তাহলে কোত্থেকে এলো টাকাটা? তো আকাশ থেকে পড়েনি, তাহলে কাটমানি হয়েছে। এরকম আমি হাজার নিদর্শন জানি কলকাতা শহরের ভেতর, নাম করে করে জানি, যেগুলো অবশ্যই বলবো না, কিন্তু সব সাংবাদিকতায় সব জায়গায় এটা একটা এত এত দুর্নীতিপরায়ণ সমাজ করার জন্যে যদি কোনোদিন একটা পুরস্কার দেওয়া হয়, কোনোদিন একটা, আমি যদি হতাম এই রাজ্যে, তাহলে আমি যেটা করতাম, সব থেকে দুর্নীতি এই সমাজটাকে, পুরোটা সমাজটাকে দুর্নীতি পরায়ণ করার জন্য একটা বড় মূর্তি বানাতাম মমতা ব্যানার্জির, এবং যেটা ওই যে ওই ইয়েতে বাইপাসের ধারে ওই যে গোল দুদিকে দুটো পা আর মাথার উপর ফুটবল যেটা ছিল, পেটের ওপর ফুটবল, ওইটার জায়গায় আরো বড় করে পৃথিবী মানে করাপশনের প্রাইজ একটা দিতাম, বানাতাম ওখানে। তাহলে ওখানে লিখে ধরো ডিজাইন বাই প্রতিমা বসু। হ্যাঁ, আমি খুশি, কেউ যদি করতে চাই চাইবো, যে আমাকে তো, আমার তো টাকা নেই, তো নিজে করতে পারবো না, কিন্তু করে আমি করবো ওটা। মানে আনবিলিভেবল, যে রকম দুর্নীতি আমি আগে কোনোদিন দেখিনি। দুর্নীতির লেভেল আছে, দুর্নীতি হবে, দুর্নীতি ছাড়া সমাজ হয় না। বড় বড় প্রজেক্ট থেকে টাকা কাটমানি যাবে, ওটা হবে, এগুলো আমরা জানি, আমি ব্যবসা নিয়ে ডিল করেছি এত বছর। সমস্যাটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসে যে একটা PMAY এর বাড়ির টাকা আসবে 1,20,000, তার থেকেও 30,000 টাকা দিয়ে দাও, একটা রেশন আসবে, সেখানেও আছে, ওটাতে আছে, ওটাতে আছে, ওটাতে আছে, প্রত্যেকটা জিনিসে। দ্যাট ইজ ডেঞ্জারাস। এবং আমি বলছি তো, আমার পেশায় আমি এত দুর্নীতি আগে দেখিনি। কিন্তু আমরা রিসেন্ট দেখলাম যে সরকার গঠন হয়েছে, তারা তো নিট স্ক্যামও করে, তারা নিট স্ক্যামও তো করেছে, দেখলাম নিট পেপার লিক করেছে বিজেপি সরকারের সঙ্গে। আমি আবারও বলছি, সমস্ত রাজনৈতিক, যেমন আমি একটা, সমস্ত রাজনৈতিক দলে ক্রিমিনাল থাকে, তার সঙ্গে ক্রিমিনাল নেক্সাস থাকে, সমস্ত রাজনৈতিক দলের করাপশন থাকে, কেউ ধরা পড়ে কেউ ধরে না। আমি যেটা বলিনি, নিট স্ক্যাম অন্য, নিট স্ক্যাম অন্য, নিট স্ক্যামের গল্পটা একদম আলাদা। কিন্তু আমি বলছি যে কোনো সরকারের ভেতর কোথাও না কোথাও একটা করাপশন থাকবে, আমি অস্বীকার করছি না, সব সরকারে, ইনক্লুডিং বিজেপি সরকার, এই রাজ্যে হোক, অন্য রাজ্যে হোক, সে রাজ্যে হোক, এ রাজ্যে এখন নেই, কিন্তু থাকবে, আসবে আস্তে আস্তে। না না, প্রশ্নটা ওখানে নয়, প্রশ্নটা হচ্ছে করাপশন কিভাবে হয়। করাপশন যদি না হয়, যেমন ধরা যাক, এই যে একটা, এটা আমার হিসেব না, IDBI আমাদের দেশের একজন খুব বড় ব্যাংকার, তার হিসেব যে রিয়েল এস্টেট যে কস্ট, তার প্রায় 30% হচ্ছে করাপশন মানি। ওকে, এখন এটা যায় কোথায়? এটা পলিটিক্যাল ফান্ড হিসেবে যায় নানানভাবে। এই যে এত খরচা করে ইলেকশনের সময়, লোকের পকেটে টাকা গুঁজে দেয়, টাকাগুলো তো এমনি এমনি আসে না। সুতরাং এটা একটা দিক, কিন্তু এটার জন্যই মূলত করাপশনটা, কিন্তু এই যে হাই ইলেকশন কস্ট। কিন্তু এর বাইরে এটা এটা কিন্তু আমার রোজকার জীবনকে এফেক্ট করে না। একটা রাস্তা হচ্ছে, সেই রাস্তাটা যদি তাড়াতাড়ি করে রাস্তাটা হলো, ভালো কোয়ালিটির রাস্তা হলো, কিন্তু ওর থেকে 5% কেউ কাটাছে, এটাতে আমার কিন্তু দৈনন্দিন জীবনে এফেক্ট করলো না। 1, 2, আমার ইকোনমিক অ্যাক্টিভিটি, কারণ রাস্তাটা দিয়ে গাড়িগুলো তাড়াতাড়ি যাবে, যদি, তাহলে ইকোনমিক যে সার্কুলেশন অফ মানিটা বেড়ে গেল, গ্রোথ হবে, তাহলে আমার ইকোনমি বা দৈনন্দিন জীবন তাকে এফেক্ট করে না। কিন্তু যদি এই যে পশ্চিমবঙ্গে যে নানান জায়গায় নানান লোক বসে আনঅথরাইজ টোল কালেকশন করছিল, তখন জনজীবন এফেক্টেড হয়, তখন সাধারণ একটা মানুষের জীবন এফেক্টেড হয়ে যায়। এটি আমার বলছি, এই দুটোর মধ্যে ডিফারেন্স। তো ডোন্ট জেনারেলাইজ অন যে করাপশন, পশ্চিমবঙ্গে যেটা হয়েছে ওটা করাপশন, রিটেল করাপশন। ওকে, তো স্যার একদম এন্ড টাইমে আমরা আসছি। এন্ড টাইমের আমার একটা কোশ্চেন যেতে যেতে আমি
কমপ্লিট করতে চাইছি যে নেক্সট 5 ইয়ার্স বেঙ্গলকে আপনি কেমন দেখছেন? খুব ভালো, খুব ভালো। কোন কারণ দিক দিয়ে? উন্নতির দিক থেকে। কারণ হচ্ছে অনেকগুলো জিনিস হতে হবে। বেঙ্গল ভারতের সব থেকে স্ট্র্যাটেজিক স্টেট, তাই সেখানে কেন্দ্র ভারত সরকারের কেন কমপ্লিট কন্ট্রোল থাকে, সেটা সেই সরকার কংগ্রেস চালাক, যে বিজেপি চালাক, আর কেউ চালাক, আমার তাতে অসুবিধা নেই, কিন্তু ভারত সরকারের যেন ফুল কন্ট্রোল থাকে। আর্মি যেখানে খুশি যেতে পারে, সমস্ত এজেন্সিরা তারা যেন কাজ করতে পারে। কারণ ভারতবর্ষের সব থেকে স্ট্র্যাটেজিক স্টেট পশ্চিমবঙ্গ, যার ওপর 8% ল্যান্ড মাস নর্থ ইস্টের ডিপেন্ড করছে। আর আমার শিলিগুড়ির থেকে 50 কিলোমিটার এরিয়াল ডিস্টেন্সে চীন, ওখানে 3খানা দেশ আছে পাশে, কেমন প্রচণ্ড ভালনারেবিলিটি। তো সুতরাং আমার তাতে এই জায়গাটা ফার্স্ট এনশিওর করতে হবে, এবং সেটা আমরা দেখছি শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা 50 বছর ধরে কেন্দ্রে আর রাজ্যে এক দল নেই, আর রাজ্যের যে ক্ষমতায় থাকছে সে কেন্দ্রের সঙ্গে লড়াই করছে। এইটার অবসান হওয়া উচিত, কারণ ভোটার ভোট দেয় উন্নতির জন্য, লড়াই করতে পাঠায়নি কাউকে। তো সুতরাং একটা পজিটিভ সাইড এলো। থার্ড হচ্ছে যে যখন আজকে এই সরকারের ক্ষেত্রে তারা তো এসছে সরিয়ে, এবং বিজেপি কেন্দ্রে তাদের কাছে আইডিওলজিক্যালিও এটা খুব বড় ব্যাপার ওয়েস্ট বেঙ্গলে ঢোকাটা, ফলে তারা নিজেদের প্রুভ করতে চাইবে, মানে ওভার পারফর্ম করবে। ফলে এটা আমাদের কাছে একটা বড় সুযোগ। যেমন আমরা কথা এই 10 দিনের ভেতর আমরা দেখলাম যে রেল স্টেশনগুলো এনক্রোচমেন্ট ফ্রি হচ্ছে, পুলিশকে এত স্ট্রং মেসেজ দিচ্ছি যে তুমি দল মত ধর্ম দেখবে না, ক্রাইম দেখবে। সো আমরা সাধারণ নাগরিক হিসেবে তো এগুলোই চেয়েছিলাম, তাই না? আমি আগে পুলিশ, আমি বিজেপিকে যদি আগের মতনই হয়, যদি এক দলকে ছেড়ে দেয় আরেক দলকে মারে, তাহলে সরকার বদলে লাভ কি হলো? তো আমি দেখি যে এই সামনের কিছু আমাদের কাছে এটা অপরচুনিটি, আমাদের নিজেদের ইমেজটাকে বদলাবার জন্য। আমি শেষ করছে গত 10-12 বছর ভারতবর্ষে একটা ইনফ্রাস্ট্রাকচার হ্রাস হয়েছে। ভারতবর্ষের রাস্তা ঘাট সব বদলে গেছে। আমি প্রচুর ঘুরি, পশ্চিমবঙ্গ গোটাটা মিস করলো না, নিল না, কারণ কেন্দ্রকে ঢুকতে দেব না বলে। তো এখন আমরা যদি আরো মিস করে যেতাম না, আর আমরা অলরেডি মিস করে গেছি, পেছিয়ে গেছি ভারতের থেকে, তাহলে আমাদের আর কিছু থাকতো না। আমরা এই 5-7 বছরে আমরা যদি একটুও কাভার করতে পারবো, যতটা রাস্তা এগোতে পারবো, আমরা ভারতের নিরিখে উন্নত হব না। ভারতের সঙ্গে আমাদের পার ক্যাপিটা, রিলেটিভ পার ক্যাপিটাতে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে 24তম রাজ্য, ছিলাম 2 নম্বর বা 3 নম্বর। সুতরাং আমরা হয়তো এই 24 থেকে 28-এ নামবো না, 24 থেকে হয়তো 23-এ উঠবো। খুব বিরাট উন্নতি করা সম্ভব, কিন্তু আমাদের যে ডিক্লাইনিং পেইন্টটাকে অ্যারেস্ট করতে হবে ফার্স্টে। তো এইটা আর বেশ কিছু বড় ইনভেস্টমেন্ট আসবে। সব মিলিয়ে এই আগামী 5 বছর অন্তত বাইরে যারা, আমি কমপ্লেন করে বাইরে ছেলেমেয়েরা যারা তারা কি ফিরে আসবে? একটা চট করে তো হবে না, একটা আস্তে আস্তে হবে। সেটা এরকম ভাবে হয় না। কারণ ধরা যাক আমি বাইরে আছি, কেমন, আমি আমার নিজের কথা বলতে পারি যে আমি যেহেতু খুব উঁচু পোস্টে কাজ করতাম, ফলে আমার মাইনে খুব বেশি। এবার এই যে গোটা 15 বছরে যে ডিক্লাইন হলো, এটা আমরা অ্যান্টিসিপেট করতে পারি। এখন আমাদের অসুবিধাটা কোথায় হলো, যে এখানে আমাকে ওই জায়গাগুলো দেওয়ার লোক নেই। কিন্তু আমি যদি দিল্লি বম্বেতে থাকতাম, তাহলে অল্টারনেট সুযোগটা আমি বেশি পাবো। ঠিক এই কারণেই তুমি যদি কাউকে কালকে আগামীকাল যে যা মাইনে পাচ্ছে দিল্লি আর বম্বেতে, তার থেকে তুমি 15% 20% বেশি দিয়ে আনতে গেলে সে আসবে না। কারণ এটা যদি চলে যায়, তাহলে পরের চাকরিটা কোথায় পাবে? সেই কারণে। আর এর জন্য আর ইকোসিস্টেম নষ্ট হয়ে গেছে। যেমন ধরা যাক, একটা কোম্পানির যখন আইপিও করতে হয়, তার জন্য যে সিএফও হতে হয়, তার এক্সপিরিয়েন্স থাকতে হয়। পশ্চিমবঙ্গে সেরকম লোক নেই এখন। পশ্চিমবঙ্গে এখন মিড ম্যানেজারের ওপরের স্তরে পশ্চিমবঙ্গে স্কিল্ড ম্যানেজার পাওয়া যায় না। পশ্চিমবঙ্গে স্কিল্ড লেবারের অভাব, কারণ গোটা ইকোসিস্টেমটা ধ্বংস হয়ে গেছে। সো আমরা একদম এন টাইম হয়ে গিয়েছে। তো থ্যাংক ইউ আসার জন্য স্যার। আমাদের অনেক কোশ্চেন ছিল যেগুলো আমরা ক্লিয়ার করতে পারলাম, আর আপনার থেকেও অনেক কিছু আমরা জানতে পারলাম এই ব্যাপারে। আর শর্ট টাইমে আসার জন্য ভেরি মাচ থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর ইনভাইটিং। ওকে, থ্যাংক ইউ স্যার।